হ্যালো ফ্রেন্ডস, রাজামেদ বনি পলিটিক্যাল টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভার্চুয়াল জার্নাল.com-এ। আজকে আমার সাথে একজন স্পেশাল পার্সন আছে, আপনাদের সাথে পরিচয় করে দিই। মেহেরপুর জেলা গাংনী থানার কৃতি সন্তান মেজর অবসরপ্রাপ্ত শরীফ হোসেন মুকুল, সাবেক সভাপতি জেলা বিএনপি মেহেরপুর জেলা। তো মেজর সাহেব কেমন আছেন? সাবেক সভাপতি। আচ্ছা, তো কেমন আছেন? ভালো আছেন। আজকে অনেক বিজি ডে গেল বর্ষার ভিতরেও, তো জনসংযোগ শেষ করে আসলেন মাত্র? হ্যাঁ, মানে বিজি। আমি অ্যাকচুয়ালি ঢাকা থেকে আসছিলাম একটু অনেকদিন পরে, মনে করলাম যে আমি আমার বিভিন্ন এলাকাতে গিয়ে একটু গণসংযোগ করবো, মানুষের সাথে কথা বলবো। বাট আপনি জানেন যে আবহাওয়াটা এত খারাপ ছিল যে আমি আচ্ছা, আমি একটু আপনার সাথে অনেক ব্যাক সাইডে আপনার জীবনের প্রথম থেকে কিছু বর্তমান পর্যন্ত একটু গল্প করব। এই জেনারেশন আপনাকে সঠিকভাবে জানে না, চিনে না। তো আজকের এই মেজর অবসরপ্রাপ্ত শরীফ হোসেন মুকুল হয়ে ওঠার একটা গল্প আছে। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, সেনাবাহিনী কমিশন অফিসার যোগদান, পারিবারিক জীবনে বর্ণাঢ্য কর্মজীবন। তো আমাদের দর্শকদের জন্য, আপনার শুভাকাঙ্ক্ষী ওয়েলেশ্বর যারা আছে তাদের জন্য একটু আরো মানে একটু পিছনে পিছনে সত্যি কথা বলতে কি, আমার জন্ম গাংনীতে, এবং আমি খুব প্রাউড ফিল করি। গাংনী থানার সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম। আমার বাড়ি গাংনী প্রপারে। 65-এ আমি গাংনী স্কুলে পড়াশোনা করেছি। তারপর পরবর্তীতে আমি কুষ্টা হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ওখানে আমি দেশে ফার্স্ট ডিভিশন পাস করি। পরে কুষ্টা গভর্নমেন্ট কলেজ থেকে আমি পাস করেছি ফার্স্ট ডিভিশন। তারপরে পাশ করার পরে অনেক, যেহেতু আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, কনফিডেন্টও ছিল, আমি পরীক্ষা দিলাম, ঢাকা মেডিকেলে চান্স পেলাম, ভর্তি হলাম না। এর মধ্যে সেনাবাহিনীতে পড়ে আমার খুব শখ ছিল সেনাবাহিনী অফিসার হবো। স্বপ্নটা ছোটবেলাতে কি ছিল যে আমি সব, তখন যেমন জিয়াকে দেখছিলাম, সে সুন্দর চশমা পরতো, কমব্যাট ইউনিফর্ম পরে ছোট ছিলাম তখন, তো কমব্যাট ইউনিফর্মটা খুব ভালো লাগতো। তো বললাম না, এবং খুব সুন্দর ওরা স্মার্টনেস যেটা আছে, ইংলিশটা আমি ছোটবেলা থেকে ইংলিশ খাইলে আই লাভ ইংলিশ, আমরা নো প্রবলেম যে আই শুড বেটার জয়েন ইন আর্মি। তো আমি একবার পরীক্ষা দিলাম, আই ওয়াজ ভেরি কনফিডেন্ট, অ্যান্ড আই থিঙ্ক আউট অফ 50 কোথায় আমরা আমাদের আইসিএসবি তো চিনেন, যে আমরা মনে হয় 36,000 পরীক্ষা দিয়েছিলাম আর্মিতে কোনো কিন্তু সিট নাই। ওরা যদি যোগ্য হয় 20টা নিবে, 30টা নিবে, 40টা নিবে, 50টা নিবে, কোনো কিন্তু ফিক্স কোটা নাই যে এই কোর্সে। তো আমরা 13 নং কোর্সে 124 জন আর্মি, এয়ারফোর্সে 21 জন, 11 জন, আর নেভিতে 27 জন। এই প্রথম আমরা কিন্তু সেকেন্ড ব্যাচ, যেখানে আর্মি, এয়ারফোর্স, নেভির অফিসার ক্যাডেট একসাথে আমরা বিএমএতে জয়েন করি। এটা যেন এরশাদ করে গেছিল, এটা দেশের জন্য অনেক ভালো। তো আমি গল্প করে বলতেই পারি যে বর্তমানে যে আর্মি চিফ, আমার কোর্সমেট, আমার প্ল্যাটুন মেট, নেভাল চিফ আমার কোর্সমেট। আমি আপনার সোশ্যাল মিডিয়াতে ওনাদের সাথে সবগুলো দেখলাম, দেখে মনে হয়েছে যে না, আমার খুব ভালো বন্ধু। আমার কোর্সের 7 জন জেনারেল হয়েছিল। আমি বলি, অবশ্যই আর্মি থাকলে জেনারেল না হলে ব্রিগেডিয়ার জেনারেল হতাম। তো যেহেতু আমি আর্মিতে নিজে স্বেচ্ছায় কিন্তু অবসর নিয়ে নিয়েছি। আর্মি অফিসারদের আপনার 10 ইয়ার্স চাকরি করলে আপনি যদি চান, তো আপনি প্রিম্যাচিওর ভলেন্টারি রিটায়ারমেন্ট, বাংলায় যেটা বলে স্বেচ্ছায় অকালীন অবসর, তাই এক্সপোর অবসর। তো লাকিলি তখন আমার দোস্ত জেনারেল ওয়াকারের শ্বশুর অনারেবল চিফ ছিলেন জেনারেল মুস্তাফিজুর রহমান, ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড, মোস্ট এফিসিয়েন্ট আর্মি চিফ। ওনার শ্বশুর ছিলেন জেনারেল ওয়াকার, মানে জেনারেল মুস্তাফিজুর রহমান, হচ্ছে ফ্রিডম ফাইটার, বীর বিক্রম। তো স্যার আমাকে বললো যে তুমি আর্মি কেন ছাড়বে, ব্রিগেডিয়ার তো হবো। আমার স্যার আমি চাকরি করবো না, আমি চাকরি ভালো লাগে না। এখনো মনে আছে স্যার। তারপর আমাকে রিকমেন্ড করলেন, আমি তো আর্মি হেডকোয়ার্টারে ছিলাম। তো আল্লাহর রহমতে আমি রিকমেন্ড করে আর্মি থেকে বিদায় নিলাম। তো নেওয়ার পর আমার ওয়াইফ, সে তখন ডাক্তারি পাশ করে গেল। তার বাবা মাও প্রফেসর ছিল, ডক্টর ছিল। আমার মামাতো বোন, ওর মা হলো গাইনোকোলজি প্রফেসর শাহেদ, এখনো বেঁচে আছে, 84 ইয়ার্স ওল্ড। ওনার একটাই ভাই ব্যারিস্টার বাদল রশিদ, চুয়াডাঙ্গাতে বাড়ি, নাম করা। উনি ছিলেন সংবিধান লেখার একজন। আমি আপনার সাথে লিখছেন। আমি বলছি, আমার শাশুড়ির একটাই ভাই, আমার মামি, এবং আমার শ্বশুর, আমার ছোট মামা প্রফেসর রশিদ অ্যানেস্থেশিয়াতে ছিলেন, লন্ডনে ফেলোশিপ করা। তারপর ওয়াইফে পাশ করলো, ওকে সাথে করে নিয়ে আমরা লন্ডন চলে গেলাম। আমি 99-এ চাকরি ছেড়ে দিলাম, যে ওখানে গিয়ে আমি ফ্লাইং স্কুলে ভর্তি হলাম। আমি ফ্লাইং করলাম, আমি কিন্তু পাইলট, ফ্লাই করি, কমার্শিয়াল পাইলট। তারপরে অনেকদিন পরে আমাকে যেন দেশ খুব টানে,
বিশ্বাস করেন আমি সত্যি করে বলি শিকড়ের টান। শিক্ষকটা এবং আমার যেন কেন মনে হতো যে দেশের জন্য, আমার জাতির জন্য, আমার গ্রামের জন্য কিছু করা দরকার। এবং আমি ছোট থেকে বরাবরই খুব পলিটিক্যালি কনসিয়াস ছিলাম। আমি সবসময় আমি ফলো করতাম যে বাংলাদেশের রাজনীতিটা, যে আমি সবচেয়ে ফলো করি যে হাউ ইটস রানিং। আমি দেখতাম যে স্বাধীনতার পর থেকে অ্যাকচুয়ালি সঠিক নেতৃত্ব বলতে আমরা বলবো প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, অল্প সময়ের জন্য উনি নেতৃত্ব দিয়ে গেছেন। তারপরে বঙ্গবন্ধু জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ দেশের জন্য কাজ করছেন, দেশটাকে গড়ার জন্য স্বাধীনতার পর। বঙ্গবন্ধু বলতে হ্যাঁ আমি যেটা বলি যে আমি যেহেতু উনি অ্যাকচুয়ালি না থাকলে স্বাধীনতা হতো কিনা জানি না, উনি নেতৃত্ব দিয়েছেন। উনি 6 দফা আন্দোলন করেছেন, 71-এ উনি নেতৃত্ব দিয়েছেন। আমি পলিটিক্যাল বিষয়টা পরে আসবো। আপনার মানে হাইলি ডেকোরেটেড যে একজন অফিসার, এই বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আরেকটু জানতে চাচ্ছিলাম যে আপনি কোন কর্মজীবন। আমি ধরেন আমি যখন জয়েন করলাম আর্মিতে, আমার চয়েস ছিল অর্ডিন্যান্স করে, আমি ওখানে জয়েন করলাম। হ্যাঁ, তারপরে আমি প্রথম চাকরিটা ছিল 85 ডিসেম্বরে আমি গ্রাজুয়েশন করলাম। আমি চিটাগংয়ে চাকরি করলাম 3 বছর। তো ওখান থেকে আমি ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে সেন্ট্রাল অর্ডিন্যান্স ডেপোতে 3 বছর ছিলাম। ওখান থেকে আমি আর্মি হেডকোয়ার্টারে ছিলাম, গ্রেড 2 স্টাফ অফিসার। ওখান থেকে আমি চলে গেলাম বগুড়া ডিভিশন হেডকোয়ার্টারে ছিলাম, ইনফেন্ট ডিভিশনে। ওখানে আমি গ্রেড 2 স্টাফ অফিসার চাকরি করেছি। আমি লাস্টে আর্মি হেডকোয়ার্টার যখন ছিলাম, আমার চাকরি জীবনে বলবো যে আমি কমান্ডে ছিলাম, স্টাফে ছিলাম। It was obviously a wonderful career. You understand, আর্মি হেডকোয়ার্টার সৈন্যদের সাথে থাকা, পাশে থাকা। সোলজারের পাশে যখন ছিলাম, ক্যাপ্টেন অবস্থায় চিটাগংয়ে যখন ছিলাম, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট ক্যাপ্টেন হলাম, সোলজারের সাথে একসাথে ছিলাম। তারপরে ঢাকাতে আসলাম, সিওডি সোলজাররা পেয়েছি। পরে আর্মি হেডকোয়ার্টার যখন গেলাম, তখন তো ইউ আন্ডারস্ট্যান্ড যে আর্মি হেডকোয়ার্টারে আমি গ্রেড 2 স্টাফ অফিসার ছিলাম। তারপর ডিভিশন হেডকোয়ার্টারে গেলাম। আই এনজয় উইথ মাই সোলজার্স, মাই পিপল। আমি এই জায়গায় একটু পজ করি, সেটা হচ্ছে আমাদের লোকাল জায়গা থেকে গাংনী বা মেহেরপুরে যারা আছেন হাইলি ডেকোরেটেড আর্মি অফিসার, বাংলাদেশে স্টিল এখনো যারা আছেন, তারা পাবলিক পালস অনেকটা বুঝতে পারে না। এর জন্য সেনাবাহিনী অফিসার লোকাল জায়গা থেকে ওনারা পলিটিক্যালি কন্টিনিউ করতে পারে না। আমাদের মানে নিট অ্যান্ড ক্লিন ইমেজে থাকা সত্ত্বেও ইলেক্টেড হলেও সিলেক্টেড হতে পারে না। যেমন গাংনী উপজেলার লেফটেন্যান্ট কর্নেল মকসুদুল হক, ওনার কথা জানেন, উনি এক সময় আওয়ামী লীগের রাজনীতিতে আসছিলেন, পরবর্তী আবার প্যাক আপ করে চলে গেলেন ঢাকাতেই। তো আপনি আপনার জায়গা থেকে যখন বললেন যে রাজনীতিতে আসছেন 1999 আপনার রিটায়ার্ডের পর, আমি রিটায়ারমেন্টের পরে আমি লন্ডন চলে গেলাম। তখন আমি 5 বছর লন্ডনে ছিলাম। আমি ওখানে ফ্লাইং শিখলাম, আমার ওয়াইফকে নিয়ে আমি ওখানে মোটামুটি সেটেল হয়ে গেলাম। আমি 2005-এ চলে আসলাম লন্ডন থেকে। তখন বিএনপি সরকার। হ্যাঁ, বিএনপি সরকার। তখন আমি বিএনপিতে আমি রাজনীতি আরম্ভ করলাম। আপনি যেটা বললেন যে আমাদের সেনাবাহিনী অফিসাররা যে রাজনীতিতে, আমি আপনাকে একটা কথা বলি, যখন কর্নেল মকসুদ বললেন, আমি নামটা নিয়ে মেনশন করলাম, ওনাকে আমি খুব ভালো লাগে। উনি আমার সিনিয়র কলিগ, বাট আমি তাকে সবসময় দেখা হলে ইউনিফর্মে স্যার বলতাম, বাট আমাকে বলতো এই তুই কেমন আছিস, আমাকে ভাই বল। বাট আমি এলাকার আমার, এবং আমাকে তুই বলতো যে তুই ভাই বল। তো আমি স্যার যখন এখানে রাজনীতি করতো, আমি কিন্তু ওনার সাথে রাজনীতি করতাম। স্যার একটা অফিস ছিল দোতলাতে, আমি ছিলাম। আমাকে বললো তুই ভালো করছিস, কর। আমি বললাম স্যার আপনিও করেন, বাট অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড হিম টু বি হিয়ার। আমি বললাম স্যার প্লিজ বি হিয়ার, ডোন্ট লিভ গাংনী, লেটস ট্রাই, লেটস ফাইট টুগেদার, লেটস just create some good environment so that our nation can see that from opposite party, being opposite party member, we can maintain a very good relationships where people can learn some things about the feelings about the cohabitation with the two political party, Aওয়ামী লীগ and BNP. I told sir please don't leave. আপনারা থাকলে ওখানে নিট এন্ড ক্লিন ইমেজ থাকতো, এবং হচ্ছে তার পরবর্তীতে যারা এমপি হয়েছেন ওনাদের অনেক ক্ষেত্রে যে কারাপশনটা হয় এটা হইতো না। ওইটা প্রসঙ্গ আমি এড়িয়ে গেলাম, নেক্সট একটা সেশন করলে অনেক লম্বা একটা সেশন করা যাবে। বিএনপি রাজনীতিতে কেন আসলেন? হ্যাঁ, বিএনপিতে আমি দেখেন, আমি আপনাকে প্রথমে বললাম যে আমি স্টুডেন্ট অবস্থা থেকে আমি রাজনীতি ফলো করতাম। আমি ফলো করতাম, কিন্তু যেহেতু আর্মি অ্যাজ এন আর্মি অফিসার, পলিটিক্যাল ইজ টোটালি হারাম when you are in uniform. You cannot think, you cannot discuss the politics, women and wealth in army officers pension office. The 3 things you cannot discuss: politics, women and wealth. আমি করতাম না, বাট আই ওয়াজ পলিটিক্যাল কনসিয়াস। আমি পেপার পড়তাম, ফলো করতাম যে দেশটা কেমনে চলছে, কিভাবে চলছে। হ্যাঁ, তো আমি যখন আর্মিতে যাই 85, জিয়াউর রহমান ইজ ডেড,
he's no more there. এসএসআর সময় তখন আমি General Shad was there, Marshal was there. Really, we enjoyed. As an army officer, even as a second lieutenant, we can exercise my power, and everybody loves power. Right. Now, sometimes I think, obviously, you understand, second lieutenant say, I sometimes ওখানে বলা হতো ছোট সাহেব, you understand the martial law is going on in Chittagong. Really, we enjoyed, but sometimes I feel actually it was not at all necessary, but obviously we enjoyed the power, It was বাংলাদেশে আর্মি যখন এখন যে ম্যাজেস্টি পাওয়ারটা we enjoyed বিভিন্ন সময় দিতে করতে আমরা এনজয় করছি, but that was as a young lieutenant captain, but I believe I have never done anything wrong towards the nations, towards the peoples, and towards anyone. That's I can tell you this thing. Honesty, integrity, loyalty towards the nations, we never compromise. I personally never compromise with that three things. তো আপনাকে রাজনীতিটা কেন টানলো, বিএনপি রাজনীতি? এবার বলি, আমি মনে করলাম যে আমি আর্মিতে আমি বললাম যে আমি স্বেচ্ছায় অবসরে চলে আসলাম। আমি মনে করলাম দেশের জন্য আমি কিছু করা উচিত, এবং যে রাজনীতি করলে যে সবাই বলে যে পলিটিশিয়ানরা, এখন আমি যখন রাজনীতি করতে আসলাম, আমি মজার কথা বলি, সিনিয়ররা বললো তুমি কেন চোরে খাতা নাম লিখাবা, জার্নালিস্ট বললো যে ইউ আর ডুইং গুড, তুমি ইংল্যান্ডে গেছো, ফ্লাইং করছো, তুমি ভালো কিছু করছো। জুনিয়ররা বললো ব্রিগেডিয়ার্স, ইভেন জার্নালিস্ট, sir, why you're going into politics? This is not just dirty things. Nasty thing. Why? আমি বললাম যে if we don't go to politics, if the bad people comes, so who is going to turn the nation? Some good person has to be there. Then you fight. বলে sir, you can try, but it's very difficult. আমি আপনাকে বলি, excuse me, it's really difficult. কারণ গত 54 বছরে রাজনীতিটাকে আমরা এমন ভাবে নিয়ে গেছি রাজনীতিবিদরা, আমি সবাইকে ঢালাওভাবে আমি দোষারোপ করব না, তবে হ্যাঁ, রাজনীতিবিদদের চরম ব্যর্থতা আছে। এই ব্যর্থতার জন্য আজকে আমরা 54 বছর পরে এসেও কিন্তু আমরা রাজনীতিকে নিতে পারি নাই। বাট আমি কেন রাজনীতি এসেছি, আমার একটা আইডিওলজি ছিল, আমার একটা ড্রিম ছিল, একটা ভিশন ছিল, এটা কিন্তু বলতে অনেক সময় লাগবে। আমি কিন্তু মনে করতাম কি গান নিয়ে আমার জন্ম, এখানে আমি আসছি, এখান থেকে লেট স্টার্ট ফ্রম সামহোয়ার। একটা সমুদ্রের মধ্যে কিন্তু বাতি যখন জ্বলে, বাতি ঘর, এটা কিন্তু 100 মাইল দূর থেকে দেখা যায় আলোটা, এবং ইটস হেল্প দ্য ক্যাপ্টেন টু নেভিগেট দ্য শিপ ইন দ্য রাইট ডাইরেকশনস। আমি মনে করলাম যে রাজনীতি এসে আমি এমন একটা এক্সাম্পল ক্রিয়েট করবো, হোল নেশন উইল লুক টুয়ার্ডস মি। এবং আমি বললাম গাংনী থানাটাকে আমি এমনভাবে তৈরি করার চেষ্টা করব, আমার মেধা, বুদ্ধি এবং আমার ভিশনটা, যেটা বলছি আমার ড্রিম ছিল, ভিশন ছিল, ওই জন্য আমি রাজনীতি করতেছি। আমি এমন একটা নিয়ে যাব, যখন অনেকে বলবে, বাইরে থেকে বলবে যে একটা কারাপ্ট কান্ট্রিতে একটা ডিস্ট্রিক্ট কিভাবে ভালো হয়, একটা জায়গায় আমি সিস্টেমটাকে মানে এটা আমি মুখে বলে না, প্র্যাকটিক্যালি দেখাই দিতাম, যে আমি এমপি হওয়ার পরে আমার কার্যক্রম দিয়ে মানুষকে বোঝাতাম যে দেখো আমি এমপি হয়ে ভালো থাকতে পারি। কিন্তু একা তো পসিবল নয়, একটা সিস্টেমের ভিতরে আপনি যদি রংটাকে সিস্টেমেটিক্যালি চেঞ্জ করা যায়, সেটা পাওয়ারে থাকা অবস্থা। আর আমি ওই প্রসঙ্গে একটু সচেতন ভাবে এড়িয়ে গেলাম পরবর্তী কয়েকটা প্রশ্নের জন্য, যেহেতু আমি আপনার জন্য বেশ কিছু স্ক্রিপ্ট রেডি করছি, যাতে কন্টিনিউ। না ঠিক আছে, প্লিজ ক্যারি অন, বলেন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে 1 বছর প্রায় হতে চললো, তো আপনারাও রাজপথে ছিলেন। ছাত্রদের এই রক্তের ঋণ রাজনীতিবিদরা কিভাবে অনার করবে, কিভাবে রক্তের ঋণটা শোধ করবে? দেখেন, রাজনীতিবিদরা তখনই রক্তের ঋণটা, এটা খুব বড় একটা প্রশ্ন করলেন না। দেখেন, আমরা 71 রক্ত দিয়েছি, তারপরে 52 বছর গ্যাপ ছিল, তারপরে 52 বছর গ্যাপ ছিল, গত 15 বছর কিন্তু বিএনপি মাঠে ছিল, চেষ্টা করেছে, কিন্তু একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে রেসিস্ট করতে পারে নাই। জুলাই অভ্যুত্থানটা এমন সময় আসলো, এই নেতৃত্ব কিন্তু আপনি বলতে পারেন ছাত্ররা দিয়েছে, সর্বস্তরের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু পার্টিসিপেশন ছিল ছাত্র, কৃষক, মজুর, দিনমজুর, ছেলে মেয়ে, এবং আমি দেখেছি যে দাদা, ছেলে এবং নাতি সবাই এসছে, 3 পুরুষ ওরা এসছে, এবং এটাকে বিপ্লবে, এই বিপ্লবটা কিন্তু কারণ না, এটা সব জনগণের, কিন্তু একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের এগেনস্টে একটা মানুষ তাদের ঘৃণা দেখাইছে। এখন আমরা যে পলিটিক্যাল, এরপরে আমরা একটা স্বাধীনতা পেলাম, বললাম আপনারাও ছিলেন, আমরা শুধু তাই না, এবং আপনি মনে হয় আমি জানি কিনা, আমার ভিডিও দেখছেন কিনা, যে এরপরে যখন না ওটা যখন ইন্ডিয়া আমাদের আসামে আমাদের এম্বাসি অ্যাটাক করলো, এম্বাসি মারতে গেল, তখন আমি একটা আমাদের আওয়া ক্লাব থেকে, আমি জানি না আপনি এটা দেখছেন কিনা, আমি একটা
এটা ভাইরাল হয়েছিল এবং ভিডিও করছে। 24 মিলিয়ন লোক এটা দেখছিল যে আমি একটা প্রতিবাদ মিছিল করেছিলাম। হ্যাঁ, তো আপনি বললেন যে আমরা রাজনীতিবিদরা জুলাইয়ের সৈনিকদের বা নেতৃত্ব কিভাবে মূল্যায়ন করতে পারি। আমরা যদি রাজনীতিটাকে সুন্দর করে সাবলীলভাবে রাইট ট্র্যাকে নিতে পারি, রাজনীতিটাকে যদি প্রপার জায়গাতে নিতে পারি, জনগণ যদি রাজনীতি করতে পারি, তখনই কিন্তু আমি মনে করব যে আমরা জুলাই বিপ্লবকে রিয়েলি আমরা ওদের নেতাকে সম্মান করতে পারছি। রাজনীতিটাকে রাজনীতির জায়গায় এবং সঠিকভাবে যদি আমরা নিয়ে যেতে পারি, এটা পলিটিক্যাল গভর্নমেন্টে পারে। এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেটা ওরা পারবে না। ইন্টারিম গভর্নমেন্ট, দেখেন ইন্টারিম গভর্নমেন্ট বলছে ম্যান্ডেট না। আমি আমার এই সম্পূর্ণ ব্যক্তিগত বলবো, এটা কোনো আমি পলিটিক্যাল, আমি বিএনপি সাপোর্টার না। এই গভর্নমেন্ট থেকে আমার মনে হয় কি জানেন, যে আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো আরো অনেক বেশি কিছুটা সময় দিতে পারতাম। আমার মনে হয় যে এই গভর্নমেন্ট থেকে আমরা পলিটিক্যাল পার্টিরা ঠিক মতো গাইড বা করতে পারি না, বা ওনাকে ঠিক মতো সেবা দিতে পারি নাই, আমরা যে যাই বলি না কেন। এই গভর্নমেন্ট এটা দেখছি ঐক্যমত কমিশনে বারবার আমরা দিতে পারি না। যে আমি আমার ওপিনিয়ন কি, গভর্নমেন্টকে আমি একটু বিশেষ সময় দিলে এই গভর্নমেন্টকে দিয়ে অনেকগুলো দেশ না আছে পলিটিক্যাল গভর্নমেন্ট নিতে পারে না, যেটা এই গভর্নমেন্ট পারতো। এই গভর্নমেন্ট কিন্তু ম্যান্ডেট বলতে কি, এটা একটা রেভলিউশনের পরে গভর্নমেন্ট আসছে। সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো গভর্নমেন্টকে তো আমরা সুন্দর করে গাইড করতে হেল্প করতে পারতাম। আমার মনে হয় আরো সুন্দরভাবে জিনিসটাকে আমরা আগে নিতে পারতাম। আমি এর সাথে সাথে একটু অ্যাড করি, সেটা যেহেতু আওয়ামী লীগ নাই নিষিদ্ধ, বিএনপি ড্রাইভিং সিটে, অপোজিশনে জামাত ইসলাম, আপনার কি মনে হচ্ছে যে আগামী ডেডলাইন যেটা দিয়েছে সিইসি এবং জেনারেল ওয়াকার ফেব্রুয়ারি 2026 ফেব্রুয়ারি, নির্বাচন, জাতীয় নির্বাচনের জাস্ট টাইমে কি হওয়ার সম্ভাবনা আছে? কারণ এখানে কিন্তু আমি দেখলাম যে সংস্কার, জুলাই সনদ নাকি নির্বাচন, তিনটা কিন্তু সামনে আসছে। ঐক্যমত কমিশন এক হতে পারছে না। তো আবারও বলি, বিএনপি ড্রাইভিং সিটে, তারেক রহমান কিন্তু এখনো দেশে আসে না। অপোজিশনে জামাত ইসলামকে দেখা যাচ্ছে। তাহলে নির্বাচন কিভাবে পসিবল হবে? নির্বাচন আমরা কিভাবে আশা করতে পারি? নির্বাচন পার্টিসিপেটিভ নির্বাচন যদি আপনি বলেন, তাহলে যেমন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে কার্যক্রম নিষিদ্ধ, স্থগিত আছে, যেহেতু নির্বাচন করতে পারবে না। কারণ আওয়ামী লীগের তো একজন নিরপেক্ষ সাপোর্টার আছে, নেতা তো নাই, লিডার না থাকলে তো সাপোর্টার আছে, তো ওরা নির্বাচনে আসবে না। এখন নির্বাচন করতে হলে এখন আমাদের মাঠে আছে কি সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল বিএনপি, জনপ্রিয় এবং বড় দল। নির্বাচন যদি হয় এবং হওয়া উচিত, নির্বাচন ছাড়া তো আমাদের দেশ এখন পলিটিক্যাল গভর্নমেন্ট। আপনি যেটা বলছেন যে নির্বাচন, আপনার যেটা ঐক্যমত কমিশন বিভিন্ন চেষ্টা করছে, যে আসা যায়, আসতে পারছে না, বিভিন্ন দ্বিমত আছে। এখানে একজন সচেতন ব্যক্তি হিসেবে আমিও নিজে অনেক সময় কনফিউজ থাকি যে ভবিষ্যতে নির্বাচন কোথায় হবে, কখন হবে। আমি ব্যক্তিগতভাবে আমি রিয়েলি কনফিউজ, বাট আই ওয়ান্ট দ্য ইলেকশন শুড বি ডান properly and timely. It should be done by February. It should be and must be. আমি মনে করি, but I don't know what is going to happen. I'm not sure. Because আপনি মনে করছেন যে এটা পসিবল না শর্ট টাইমে? আমরাও ভাবছি, বা রোড ম্যাপ দেখে বোঝা যাচ্ছে যে এই গভর্নমেন্টকে আরেকটু সময় দিতে হবে, এরকম মনে হচ্ছে। তো এটা জাস্ট টাইমে হবে কিনা সময় বলে দেবে। আমি আবারও 1 বছরের আগে জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রসঙ্গে চলে আসি। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশটা, ছাত্র জনতা। তো যে দলটা ভাবছিলাম যে ব্যানার নিয়ে সামনে আছে, বুক পেতে দিচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে তারা এনসিপি করলো, এনসিপির আগে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। তো এনসিপির এই দলটা ছাত্রদের তরুণ এনার্জিটাক, ওরা যেভাবে গোপালগঞ্জ একটা করে আসলো, কি মনে হচ্ছে এনসিপি সম্পর্কে আপনার ওপিনিয়ন? আমি বলবো কি, ওরা যেহেতু ওদের অভিজ্ঞতা নেই, আর তাদেরকে আরো একটা অ্যাডভাইজার প্যানেল দরকার। না, মানে আমি বলবো যে ওরা যে বিপ্লব করা আর একটা দেশ করা বা একটা পার্টি চালানো, দুটো ডিফারেন্ট থিংস। কারণ ওই সময় বিপ্লব করেছিল এবং বিপ্লবের পরে ওরা হাল ধরে পার্টি করলো। আপনি বললেন ওরা রংপুরে বিভিন্ন জায়গায় গণসংযোগ করলো, ওটা আমি বলবো যে গণসংযোগ এবং পদযাত্রা কিছু মানুষের নিচ্ছে। এবং আমি দেখলাম যে গোপালগঞ্জে যায়, কিন্তু গোপালগঞ্জে ওখানকার পরিস্থিতি তো ছিল পুরা ভলাটাইল। এবং আমি বলবো যে গোপালগঞ্জের অবস্থানটা এই 5 জুলাইয়ের পর থেকেই একটু
ওর লোকেশনটা এবং ওখানকার যেহেতু আমাদের মানে স্বৈরাচার প্রাইম মিনিস্টার ওখানকার জনগণ এবং মনে হতো যেন গোপালগঞ্জটা আমাদের মানচিত্রের বাইরে মানে সামথিং সরকারের থেকে আর একটা সরকার, যেটা আমি মনে করি। এই জন্য এটা অনেক ইনস্টিগেশন করছে প্রেজেন্ট আমাদের পালাতক শেখ হাসিনা গভর্নমেন্ট, ওখানে বসে ওখানকার লোকজনগুলো তারা নিজেরা অনেক কিছু যেটা করছে, যেটা অ্যাজ পার দ্য রুলস সেটা করা উচিত। আওয়ামী লীগের আতুর ঘর বলতে যেহেতু বঙ্গবন্ধু মাজারও আছে, এজন্য ওইটাকে সেফ হাউস মনে করছে আওয়ামী লীগ। ওখান থেকে নিয়ে গিয়ে এখন ধরেন আমাদের বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে হাসিনা চলে গেছে এবং আমাদের পার্শ্ববর্তী দোষ ন্যাকেটলি শেখ হাসিনাকে গত 15 বছর সাপোর্ট দিয়ে গেছে এবং ওদের সাপোর্ট ছাড়া শেখ হাসিনা পুনরায় চলতে পারতো না। তো একটা বড় একটা বিশাল দেশ, ওরা সাপোর্ট দিচ্ছে। আওয়ামী লীগের প্রচুর পয়সা আছে, প্রচুর পয়সা তারা চুরি করছে, পাঠাই দিচ্ছে। ওই পয়সা এবং সাপোর্ট দিয়ে অনেকগুলো স্যাবোটাইজ করছে। এটা আমি বলবো স্যাবোটাইজ বাংলাদেশের জন্য। জাস্ট ওই গোপালগঞ্জকে কেন্দ্র করে একটা রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করছে এবং দেশটাকে মানে আমি কি বলবো যে একটা খারাপ পথের দিকে বা খারাপ মানে পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের প্রাক্তন পালাতক স্বৈরাচার হাসিনা এবং ওদের যারা আছে এবং আমাদের প্রশাসনের মধ্যে বিভিন্ন এখনো ঘুপটি মরে যারা আছে, সবাই মিলে চেষ্টা করছে যেটা আছে যে একটা 16 বছর আপনি মনে করেন যে প্রশাসনে মনে করেন যে 4-5টা লেয়ার আছে, পুলিশের লেয়ার আছে এবং আপনি সশস্ত্র বাহিনীতে বলবো সব জায়গাতে মানে এভরিহোয়ার অল ইনস্টিটিউশন গুলো তারা ধ্বংস করে রাখছে। তো অত সহজে আপনি বিপ্লবোত্তর পরিস্থিতিতে এই যে ওই সেট আপটা নিয়ে কোনো সরকার কিন্তু দেশ চালাতে পারা কথা না বা পারছে না। বাট আমি এজ এ ম্যান মনে করবো এটা বিপ্লবী সরকার না, এটা না। আমি সরকারি প্রসঙ্গে যাই নাই, আমি জাস্ট এনসিপি সম্পর্কে। হ্যাঁ, ছাত্রদের এনসিপি ওরা চেষ্টা করছে। আমি পার্সোনালি চাইবো তারা মানে ফিউচারটা কি মনে হচ্ছে ওদেরকে কিছু ওদের সম্ভব, কারণ ওদের সম্পর্কে আরো ব্যাড রিপোর্ট আছে এখন বা নিয়োগ বাণিজ্য বা ব্যাড রিপোর্ট আমি কিছু শুনেছি এবং কিছু কিছু জায়গাতে দেখেছেন এআই দিয়ে, আপনি মনে খেয়াল করছেন কিছু সোশ্যাল মিডিয়াতে এআই দিয়ে কিছু কিছু জিনিস ক্রিয়েট করা হচ্ছে যা কিনা ফেক। অবশ্যই তাদের কিছু ব্যাড রিপোর্ট আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, নর্মাল চ্যানেলে পেয়েছি। বাট আমি ওদের ফিচার সম্বন্ধে আমি চেয়েছিলাম যে ওই পার্টিটা, যেটা আপনি বললেন ভালো কথা, প্রেশার গ্রুপ এই সরকারের উপরে, ইভেন যারা সরকার ফর্ম করবে ওরা ফর্ম করলো না, হয়তো কিছু সিটি পেলো, বাট একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে বলে আমি মনে করেছিলাম এবং এটা হলে আমাদের দেশের জন্য ভালো হতো। যেটা আপনি বললেন, আমি এই সাথে সাথে আপনার প্রসঙ্গ ধরে একটু বলি যে আওয়ামী লীগকে কোনোভাবে রিফর্ম হয়ে কামব্যাক করার সুযোগ আছে কিনা। স্টিল এখনো রুট লেভেলে 30 থেকে 35% ভোট আওয়ামী লীগের। গডফাদার বা গ্যাংরা আমি জেলে, কিন্তু যারা কর্মী সমর্থক, যারা ভোট ব্যাংক যেটা বলা যায় 30 থেকে 35%। তো সেই ক্ষেত্রে পার্টিসিপেটলি যদি নির্বাচন হয় বা আপনি বলছেন যে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা আছে কিনা তাই বলছেন? রিফর্ম এখন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ডেড মানে ওই ব্র্যান্ড শেষ, আমি মানেন না। মানে কোন একটা রেভলিউশনের পরে আপনি জার্মানি যে নাৎসি দেখেন, ইটালি দেখেন, হিটলার দেখেন, হ্যাঁ, তারপরে ইটালি মুসলিম দেখেন, যখন একটা স্বৈরাচার চলে যায় স্বৈরাচার কিন্তু ব্যাক করে না, ব্যাক করার কথা না। আপনি যে বললেন যে আওয়ামী লীগের সাপোর্টারটা আছে যে 30% ভোট বা 25% ভোট যেটা দিচ্ছে, ইয়েস দিস পিপল আর দেয়ার, বাট ওদের তো কোনো নেতা নাই, ওরা তো কোনো নেতা বানায় নাই। শেখ হাসিনার পরে আওয়ামী লীগ এখনো মানে একজন নেতা যে নেতৃত্ব দেবে যে আমি তোমার সাথে আছি, আমার মনে হয় না। আমি এর কোনো ফিউচার দেখি না বর্তমানে। এই ফিউচারটা কতদিন পড়বে? আমি জাস্ট আপনাকে পলিটিক্যাল অ্যানালাইসিস্ট হিসেবে আমি আপনাকে বলেছি ফিউচারটা আমার মনে হয় কি জানেন, যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে যে কিছু ঘটার সম্ভাবনা আছে। আমি এটা আপনাকে বলি যে আমাদের দেশের মানুষগুলো খুব ইমোশনাল, ওরা কিন্তু এই যে এটা আমরা বলি কি রেশনাল, এটা ইমোশনাল। আমরা কিন্তু উই অলওয়েজ গাইড বাই হিয়ার, নট বাই দ্য হিয়ার। সো যখন আপনি ইমোশনাল হবেন, দেয়ার মেনি ওয়েজ টু বি রং, বাট হিয়ার বললাম না যে আমি বাঙালি হিসেবে প্রাউড ফিল করি। অ্যাট দ্য সেম টাইম আমাদের নেচারটা এমন একটা জিনিস আমরা অতি সত্বর ভুলে যাই
এবং যেহেতু আমরা ভুলে যাই, যেহেতু এখানে আপনি প্রেডিক্ট করতে পারবেন না, এমন হতে পারে মানুষ যেটা বলে যে থিওরি বলে যে একটা ফিজিক্স চলে গেলে কমপক্ষে 20 থেকে 30 বছর বলে যে এরপরে আসতে পারে, বাট ভারত সম্বন্ধে আমার কোনো এখানে মন্তব্য নাই। এটা আনপ্রেডিক্টেবল, সামথিং ক্যান হ্যাপেন অলসো, এভরিথিং। আমিও শেখ হাসিনা প্রসঙ্গ বা আওয়ামী লীগ প্রসঙ্গে এড়িয়েছি, যেহেতু ওটা অনেকটা বিতর্কিত। গত 1 বছরে জামাত ইসলামের কিছু জনসমর্থন বাড়ছে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, ওয়েল অর্গানাইজড একটা পার্টি জামাত ইসলাম। আমি বলি আপনাকে যে দেখেন যে যেটা বলি রাজু, হ্যাঁ, জামাত কিন্তু একটা ভেরি অর্গানাইজ একটা দল, ভেরি অর্গানাইজ, ডিসিপ্লিন অর্গানাইজ, এবং এদের মতো বাংলাদেশে যদি বলেন যে গত 1 বছরে জামাত কিন্তু অনেক অনেক গেইন করছে। এবং আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেছি যে যারা বিএনপি করতো, অনেকে বলছে আমরা বিএনপি ছেড়ে দেবো, আমরা জামাতে যাব। কারণ এই পটপরিবর্তনের পরে যে গ্যাপ হয়ে গেছে, চাঁদাবাজের গ্যাপটা হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের গ্যাপ, এই গ্যাপটা কিন্তু পূরণ করে হয়ে গেছে। তো এখন মানুষ সবসময় আমাদের পার্টিকে দোষ দিচ্ছে, আমাদের বিএনপিকে দোষারোপ দিচ্ছে, কিন্তু জামাতের কিন্তু আমরা কখনো দেখিনি যে এরকম মানে ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট দেখি নাই। আমাদের বিএনপি থেকে 5,000 কর্মীকে আমরা ডিসমিস করছে আমার নেতা, যে না চলবে না, আমরা জিরো টলারেন্স। বাট জামাতের যে ওদের যে অর্গানাইজিং যে ক্যাপাসিটি এবং ওদের অনেস্টি, ওদের আইডিওলজিক্যাল যে জায়গাটা আছে, ওই জায়গাটা অন্য কোনো পার্টির মধ্যে নেই। কিন্তু বাংলাদেশের ইসলামী দল আছে কিন্তু এত মতো অর্গানাইজ না, এবং আমি যতটুকু জানি দে আর ভেরি অনেস্ট। এবং গত 1 বছরে জামাতের সাপোর্টে অনেক বেড়েছে। শুধু সাপোর্টার নয়, 16 বছরের যে গ্যাপটা ছিল ওই 1 বছরে পূরণ করছে, যেটা আমরা দেখলাম। আবার রোকন সম্মেলন সেটা দেখলাম, প্রতিটা জেলা উপজেলাতে ওদের কার্যক্রম অনেক ভালোভাবে চলছে। ওটা জামাত ইসলাম লেটস সি, দেখা যাবে নির্বাচনে কেমন। যদি বিএনপির সাথে অ্যালাই করে তাহলে বিএনপির সাথে অ্যালাই করলে তাহলে আপনার কম্পিটিশনে কার সাথে হবে? অপোজিশন হিসেবে তাহলে জামাতকে রাখা হচ্ছে। হ্যাঁ, এখন আপনি বললেন যে তার পার্টিতে একমাত্র বাংলাদেশে বর্তমান 2টা পার্টি, জামাত আর বিএনপি, যদি তারা এক হয়ে যায় তো তাহলে আপনার এটা মানে এটা কি নির্বাচন হবে না কি হবে, কি বলবেন? যেহেতু আওয়ামী লীগ নাই, আমরা বিএনপি এবং জামাতকেই দেখতে পাচ্ছি। এবং যদি ইসলামী ঐক্যজোট করে, বেশ কয়েকটা ইসলামী দলও আসবে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা চরমোনাই যেটা আছে, আর হেফাজতে ইসলাম আছে, আল্লামা মামুনুল হকের খেলাফত মজলিস। আমি ন্যাশনাল প্রসঙ্গ কিছু বাদ দিয়ে আমরা আমাদের এলাকায় চলে আসি। আমাদের মেহেরপুর জেলা, গাংনী উপজেলা, আপনার হোম ডিস্ট্রিক্ট, আমার হোম ডিস্ট্রিক্ট। তো এখানে আপনি যে অ্যাক্টিভিটিস কিছুদিন আমি দেখছি, আপনি লোকাল জায়গা থেকে আশা করছেন যে এমপি ইলেকশন করা, যদি নমিনেশন দেন বা না দেন, তো রুট লেভেলের এই রাজনীতিটাকে কিভাবে দেখছেন আপনি আপনার জায়গা থেকে? বেশ কিছুদিন তো হলো আসলেন। আমি আসলাম তো, একটা সত্যি কথা বলতে, শুধু গাংনী বলে না, হোল বাংলাদেশেই রাজনীতিটা, আমি যেটা প্রথম বললাম যে আমাকে অনেকে বললো কেন আমি রাজনীতি করছি, চোরের খাতা কেন নাম লিখাচ্ছি। রাজু, আপনি কথা শুনেন, গাংনী লোকাল বলে না, হোল বাংলাদেশের লোকাল রাজনীতিটাই কিন্তু এখন খুব ভালোভাবে যাচ্ছে না, হরিলুটের টাইম যাচ্ছে, ভালোভাবে যাচ্ছে না। আপনি আমাদের সবচেয়ে বড় দল বলতে পারেন, বিএনপির বড় দল, আপনি যদি এটা দেখেন যে এখন একটা কমিটি তারা বানাচ্ছে, আমাদের মাসুদ মিল্টন আমাদের আহ্বান করেছে, যে বিভিন্ন জায়গায় আমরা শুনছি বা বিভিন্ন অভিযোগ আসছে, তার ইচ্ছা মতো পকেট কমিটি বানাচ্ছে। অনেক সময় মানে অভিযোগ আমি শুনছি, আমি আওয়ামী লীগকে নিয়ে আসছে, ঢুকাচ্ছে, এবং অনেক জায়গায় ককটেল পার্টি হয়ে গেছে। তো এই ককটেল পার্টি নিয়ে সাধারণ মানুষের ভিতরে প্রচন্ড একটা ক্ষোভ আছে। যারা জাতীয়তাবাদী যে বিশ্বাস করে, তারা চাচ্ছে যে একটা সৎ এবং যোগ্য একটা নিট অ্যান্ড ক্লিন ইমেজ নিয়ে আমাদের এলাকাতে একজন ভালো লোক আসুক, সবসময় চাচ্ছে। কারণ আমি বলতে কি, আমি গাংনী থানায় বলতে আমার দুঃখ লাগে কি, সত্যি কথা বলতে গত 54 বছরে কিন্তু আমরা কোনো ভালো একজন সৎ, যোগ্য, মেধাবী, সাহসী, প্যাট্রিয়টিক, দেশপ্রেমিক, যে ড্যাশিং, আমি যেটা বলবো যে ড্যাশিং লাগবে, আপনার দেশ গড়তে হলে সাহস লাগবে। দেশ গড়তে হলে কি লাগবে? সাহস লাগবে, মেধা লাগবে, আপনার বুদ্ধি লাগবে, এবং আনকমন আনকোয়েশ্চেনেবল অনেস্টি হতে হবে। এরকম একটা নেতা আমি মনে করি গাংনী জনগণ খুঁজছে। আমার মনে হয় এই গ্যাপটা অচিরে, শুধু গাংনী বলে না, হল বাংলাদেশের গ্যাপটা পূরণ হবে। দেখেন না এই গ্যাপটা কি জাভেদ মিল্টনের ভিতরে নাই, বা মাসুদুর, ওদিকে অ্যাডভোকেট কামরুল, আমাদের আমজাদ হোসেন সাহেব,
আমজাদ হোসেন সাহেব কাজ উনি একজন এমপি ছিলেন, উনি ওনার কাজ করে যাচ্ছেন। মাসুদ উনি একজন, উনিও চেষ্টা, গত অনেকদিন ধরে উনিও চেষ্টা করছেন যাচ্ছেন। মাসুদ উড়ন্ত এর আগে ছিল। গ্যাপটা কোথায় মেহেরপুর এবং গাঙ্গের? আমি Leadership মানে crisis বা- লিডারশিপ বলতে আমি মনে করি কি যে সাধারণ মানুষের চাওয়া পাওয়া, যেটা সাধারণ মানুষের চাওয়া পাওয়াটা আমি বলবো কোন আমাদের বর্তমান যারা আছে কেউ পূরণ করতে না পূরণ পারে না। করতে পারেনি। সাধারণ মানুষের চাওয়া আমি বলবো যে হ্যাঁ, আমরা এটাও দেখছি যে আপনারা- কৃষি এবং কৃষক নিয়ে কথা বলতে গেলে আমি এই প্রসঙ্গটা আসতাম যে রাষ্ট্র গঠনের এক দফা তারেক রহমানের ক্ষমতা, হ্যাঁ এটা একটা। আর রাষ্ট্র মেরামতের রূপরেখা যে তারেক রহমান 31 দফার ভিতর দিছে, কৃষি এবং কৃষক নিয়ে যে ঢেলে সাজানোর একটা বিষয়, এটা আপনি কিভাবে দেখছেন? কারণ আমাদের মেহেরপুর জেলার 716 কিলোমিটার গাংনী, এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের আবাদি জমি ছাড়া, কৃষি ছাড়া, কৃষক ছাড়া সেরকম কিছু নাই। আর আছে স্কিল্ড বা আনস্কিল্ড ওয়ার্কার যারা বিদেশে রেমিটেন্স দেখেন, করছে। মেহেরপুর জেলাটা হলো ভৌগোলিক লোকেশনটা, আপনি যেমন যেমন আপনি যদি বলেন ডেমোগ্রাফি বা টপোগ্রাফি, এটা কি নদিয়ার পার্ট ছিল। মেহেরপুর হচ্ছে করিমপুর, টেহট্ট, এটা মেহেরপুর ওই পশ্চিমবঙ্গের পাশ দিয়ে, মানে পশ্চিমবাংলা থেকে যে করিমপুর থানা ছিল, হ্যাঁ তেহট্ট ছিল নদিয়া, এটা কিন্তু আমাদের মেহেরপুর পার্ট। যেহেতু ওটা 47-এ মেহেরপুরটা কাট করে ফেলে, ছোট জায়গা, এবং মেহেরপুরটা একটা চুয়াডাঙ্গা আন্ডার একটা সাবডিভিশন ছিল। এটা খুব অনুন্নত জায়গা, এখানে কোনো শিল্পপতি নাই, এখানে কোনো শিল্প বিপ্লবও হয় নাই। ইভেন বিসিক নগরী যেটা, সেটার কোনো নাই। বলতে গেলে মেহেরপুরে আমাদের কোনো ইন্ডাস্ট্রি নাই। এখানে মানুষ ট্রেডিং করে, এবং আমাদের সবচেয়ে যেটা আমাদের কৃষি নির্ভরশীল, আমাদের সম্পূর্ণ কৃষি নির্ভরশীল একটা জায়গা। তো ভাগ্যবল আমাদের সারবাটি ইউনিয়ন যেখানে আছে, প্রচুর আমাদের শস্য, যেটা শীতকালীন সবজি ফলন হয়, কিন্তু ঢাকাতে যাই। শুধু সারাবাটি না, আরো ইউনিয়ন লেভেলে আমাদের আবাদি জমিগুলো আছে। হ্যাঁ, এটা থেকে আমি বলবো একটা ভালো লক্ষণ যে আমাদের মেহেরপুর জেলা থেকে প্রচুর শাকসবজি, আমাদের শাকসবজি কেন, শাকসবজি এবং ফলমূল আছে। আমার মনে হয় যে মুজিবনগরে, এই যে আপনার কিছু আমি দেখলাম খেজুর লাগিয়েছে, চুয়াডাঙ্গার ওখানে কমলা লাগিয়েছে, ড্রাগন ফল লাগিয়েছে। এবং এটা বলবো আমাদের জেলার জন্য সবচেয়ে একটা, মানে আমি বলবো একটা ভেরি পজিটিভ সাইন। এবং আমরা যদি দেখে আরো উৎসাহিত করতে পারি, সরকার লেভেল থেকে যদি আমরা কৃষককে সাহায্য করতে পারি, এবং গ্রিন বেল্ট যেটা বলি, যে আবাদি জমি জানে কোন অবস্থাতেই জানে এখানে কোনো আমরা না করতে পারি, আপনার এই কমার্শিয়াল করতে না পারি বা বাণিজ্যিক, এটা আমাদের দেখতে হবে। আমি তারেক রহমান যেটা বলছে যে কৃষকের উপাদান, যেটা আমি আপনাকে একটু বলি বা আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে কি বিএনপি যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা প্রদান সহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। হ্যাঁ, এখন এই যে ন্যায্য মূল্য আমার কৃষক কিন্তু এই 31 দফা, 1 দফা 10 দফা বুঝে না। তাদের দরকার সঠিক সময় সার, ডিজেল, তেল এবং কীটনাশক, এবং রাইট টাইমে ফসল উঠছে, ফসল ন্যায্য মূল্যে তারা বিক্রি করবে। কিন্তু এই যে একটা সিন্ডিকেট আছে, তাহলে ওভারঅল আপনি ধরলাম আপনি গাংনীর এমপি হিসেবে কাজ করবেন, তাহলে ওভারঅল এই বিষয়গুলো কিভাবে সলিউশন করবেন? একটা কথা বলেন যে কৃষকের না, আমাদের শুধু গাংনী না, বাংলাদেশটা কৃষি নির্ভরশীল। আমি আপনি যখন আমার মেহেরপুর জেলা নিয়ে আসলাম, আমি এখানে থাকবো, যে আমার যে যথাসময়ে যে গাংনীতে যে কৃষি কর্মকর্তা আছে, বা আমাদের মেহেরপুর যে মানে ডিভিশনাল ডিস্ট্রিক্ট কৃষি কর্মকর্তা, তার মাধ্যমে আমার কৃষি ইনস্টিটিউট যেগুলো আছে, ওদের মাধ্যমে যেন আমরা কৃষককে রাইট টাইমে রাইট বীজটা দিতে পারি। বীজ বলতে যে বীজটা ভালো বীজ, উন্নত বীজ, রাইট সারটা দিতে পারি, পানিটা দিতে পারি, যে আমাদের নলকূপের মাধ্যমে যে সেচ করতে পারি, ওই সময় কারেন্টটা না হয়, এটা দিয়ে আমরা প্রশাসনকে বলে কয়ে, মানে ওদের যে কৃষকদের জন্য যে চাহিদা সময় এবং মতো জানে সরবরাহ করতে পারি। হ্যাঁ, রাইট টাইমে, এবং যখন ওরা যখন ফলটা পাবে, ফলনটা আসবে, ওই ফলনটা যেন ঠিক মতো ওরা উঠাতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে উঠাচ্ছে, আবাদ হচ্ছে, কিন্তু দামের জায়গায় যে সিন্ডিকেটটা আছে, এই বিষয়টা অনেক ক্ষেত্রে মানে পলিটিশিয়ানরা এই জায়গায় বকরা পায়, যার কারণে আমরা যেখান থেকে আমাদের মালটা চলে যায়, আমি সাধারণত যেটা জানি, চিটাগাংয়ে যাই, ঢাকার কারণ বাজারে যাই, এবং বেশ কয়েকটা হাত বদল হওয়ার পরে চিটাগাংয়ে যাই, এটা কারণ বাজারে যাই। তো এখান থেকে আপনার এটা মিডিল নিয়ে মধ্যস্বত্বভোগী, যেটা আমার বারো শুনে আপনি যেটা মনে করছেন, যে 2-3টা হাত চেঞ্জ হয়ে যায়, যেখানে দেখা যায় একটা ফুলকপি এখানে 5 টাকা, আমি বলবো 10 টাকা কেজি কিনছে, বা এখান থেকে ঢাকাতে গিয়ে যখন মানুষ 60 টাকা গিয়ে চলে যাচ্ছে, তাহলে 4টা থেকে হাতটা বদল হচ্ছে। এইটা শুধুমাত্র লোকাল হিসাবে একজন এমপি সাহেবের
তেমন কিছু করার নেই। না, এই বাজার নিয়ন্ত্রণ, বাজার কমিটি বা আমাদের লোকাল জায়গা থেকে এখান থেকে যাচ্ছে এবং ওখানে হাত বদল হয়ে যাওয়ার পরে ওনারা যারা নিয়ন্ত্রণ করে ঢাকার আপনি কারণ যে বাজার বা বলছেন অন্য যে জায়গায়, আমি সে জায়গায় হচ্ছে। আচ্ছা, লোকাল হিসেবে একটি লোকাল এমপি হিসেবে আপনি কীটনাশকটা এনশিওর করতে পারেন, আপনার পানিটা এনশিওর করতে পারেন, স্মার্ট কার্ড দিতে পারেন, কিন্তু এখানে যে যে পরিবহন করবে, এখানে ন্যাশনাল হোল নেশন আসছে, এখানে পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, ওখানে গিয়ে কোনো চাঁদাবাজি হচ্ছে, এটা কিন্তু লোকাল এমপি হিসেবে আমি পার্লামেন্টে গিয়ে বলতে পারি, আমি হোম মিনিস্টারকে বলতে পারি চাঁদাবাজি হবে না, এইভাবে ওদের জন্য যুদ্ধ করতে পারি। বাট এজ এমপি হিসাবে যে আপনি যে খুব ভালো করে নিতে পারবেন, এটা এটা একজনের পক্ষে সম্ভব এটা না। না, এই সিস্টেমটাকে যদি চেঞ্জ করা যায়, হ্যাঁ, সিস্টেম চেঞ্জ করলে আছে। আপনি এটা পারবেন। তো আপনি এই কৃষি বিষয়ে বললেন, ক্ষুদ্র শিল্প এবং বেকারত্ব আমাদের এলাকায় অনেক বড় একটা পয়েন্ট, বড় একটা ইস্যু হয়ে যাচ্ছে, বেকারত্ব এবং ক্ষুদ্র শিল্প না হওয়া। যদি বেসিক শিল্প নগরীকে আরেকটু ঢেলে সাজানো যায় তাহলে বেকারত্ব কিছুটা। যেমন আমি বলি রাজু, আজকে আমি আসলাম, আমি আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু গাং নিশানার সন্তান। আমি 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 আপনাকে বলছি যে জাস্ট আমি দেখে এমএস, কারণ আপনাদের মধ্যে ছেলেরা কিন্তু আপনার আউটসোর্সিং এর মাধ্যমে অনেক কিছু করছে, ফ্রিল্যান্সিং করছে, কেউ পলিটিক্যাল কন্টেন্ট করছে, অনেক করছে। দিস ইজ অলসো আর্নিং সোর্স। আপনারা, আমি চাই না আপনি বলেন যে কৃষি, আমি চাই না যে, আমি পার্সোনালি চাই না আমার দেশ থেকে মানে আপনার সিঙ্গাপুরে আনস্কিল লোক যাক, আমি চাই স্কিল লোক যাক, তারা স্কিল ভাবে আস করুক। কর্মসংস্থানটা এখন হলো গ্লোবাল ভিলেজ, এবং আমরা বলি ডিজিটাল এজ, এবং আপনারা জেনারেশন জেড জেনারেশন বলি। এইটাকে বলবো যে আমাদের এখানে স্কুলগুলোতে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত, আমরা গ্রাজুয়েট বানাতে চাই না, আমরা স্কিল বানাতে চাই, আমরা মাস্টার বানাতে চাই। তাহলে কি কোনো ট্রেনিং সেন্টার করতে আমাদের যেমন এখানে মেহেরপুরে ছোট্ট একটা পলিটেকনিক ইনস্টিটিউট মনে হয় আছে, প্রাইভেট, আমি জানি না, বাট আমি মনে করি যে মেহেরপুর এবং গাংনীতে খুব অপ্রতুল, এখানে স্পেশালাইজ কিছু লোকাল বাচ্চাদেরকে আমরা কম্পিউটার আউটসোর্সিং ব্যাপারে হাইটেক নিয়ে, এআই নিয়ে ট্রেনিং করাতে পারি। এটা আমার মনে হয় আমি যদি এমপি হই, আমাকে যদি সে দেয়, আমি আউটসোর্সিং করে, আমি এরকম করে আমি মেহেরপুর হাইটেক পার্ক করবো, যেখান থেকে আমাদের কিছু আমরা, আমাদের ফর্মার মিনিস্টার যিনি ছিলেন, গডফাদার অনেকটা বলা যায়, পারদর্শন দোদল সাহেব, উনি বেশ কয়েকটা প্রজেক্ট নিয়েছিলেন এগুলো কৃষি ইউনিভার্সিটি এবং আইটি সেক্টর। আমি মনে করি কৃষি ইউনিভার্সিটির চেয়ে, মানে ইউনিভার্সিটি দরকার আছে, বাট মানে আমরা কৃষিটা এর জন্য দরকার, আমাদের মাটিটাই যে এগ্রিকালচারের জন্য যথেষ্ট সুইটেবল। বাংলাদেশের মাটিটা যথেষ্ট, এবং এখানে 3টা ফসল হয়, অনেক 4টা ফসল করতে পারেন। এটা 3 ফসলে মানে আমরা অলমাইটি আল্লাহ has given us very good land, very fertile lands, and that is God gifted। হ্যাঁ, এটাকে আমরা ভালোভাবে করতে পারলে ইনশাআল্লাহ আমরা এটা দিয়ে এগিয়ে যেতে পারবো। আর কোন জায়গাটা গ্যাপ আছে মনে করছেন? কোথাকার? মেহেরপুরে। আমি বলবো যে মেহেরপুরে আমার কাছে সত্যি বলি রাজু, খুব কষ্ট হয় যে, আমি আবার আপনার কথা বলছি, যে আমি যখন গাংনী বাজার আসে দেখে ছেলেপেলেগুলা ঘুরে বেড়াচ্ছে, বা একটা ভালো এখানে লাইব্রেরি নাই, বা লাইব্রেরি আছে, দুটো উপজেলা লাইব্রেরি আছে এবং পাবলিক লাইব্রেরি আছে, যেটা মাল্টিমিডিয়া নাই, এই যে বললে মাল্টিমিডিয়া নাই, বা আমরা এমন জায়গায় ছেলেদের বসার জায়গা যেখানে ওয়াইফাই ফ্যাসিলিটিস থাকবে, বা কলেজের চত্বরে যেখানে আমার ছেলেপেলে বসবে, ডিসকাস করবে, বা আমি সাংস্কৃতিক কোনো কালচারাল অ্যাক্টিভিটিসও দেখি না, বা জিম কার দেখি না, এবং গাংনী দুঃখজনক একটা কোনো খেলার মাঠ নেই যেখানে আমার ছেলেরা খেলতে পারে। করেছি, কিন্তু আমি গাংনী বলছি, সারবাটি পার্ট অফ গাংনী, বাট আমি গাংনী যেহেতু উপজেলাতে মানুষ, বিভিন্ন জায়গাতে মানুষ আসছে, এই জায়গাগুলোতে এইগুলোর চাহিদা আছে, কিন্তু আমরা গাংনীটা বলবো অনেক পিছিয়ে আছে আমরা এদিক দিয়ে, কালচারাল দিক দিয়ে, খেলাধুলার দিক দিয়ে, মানুষকে এক জায়গায় বসবে, বা ইভেন এন্টারটেনমেন্ট, যে বলে একটা ভালো রেস্টুরেন্ট করা বা একটা বসা, এরকম কোনো আমি কোনো দেখি না। যেটা গাংনীতে বেশ কয়েকটা আমরা কার্নিভাল দেখছি, এদিকে আমাদের ধানছড়ি রেস্টুরেন্ট আছে, ওগুলো একটা ঢেলে সাজানো যাবে। আমি জাস্ট অনুষ্ঠানের শেষের দিকে আছে, আপনি অনেক টাইট শিডিউল, ব্যস্ততার ভিতরে আছেন, 31 দফা থাকলো, বিএনপি থাকলো, জামাত ইসলাম থাকলো, সামনে নির্বাচন সামনে আছে, ওভারঅল সবকিছু মিলে আপনার কাছ থেকে আমি জাস্ট আমাদের দর্শক দেশ বিদেশে যারা আছে তাদের কাছে কোন মেসেজ আছে আপনার? আমি বলবো কি, যে সবাইকে বলবো যে আমাদের ছাত্র জনতা আমাদের যে পথটা দেখিয়ে দিয়েছে, যেটা আমরা গত 17 বছর পারি নাই, তো আমি মনে করব যে আমরা সবাই মিলে, শুধু আমি না, দল মত নির্বিশেষে ভুলে গিয়ে আমরা সামনে যে ইলেকশনটা হবে, ওই ইলেকশনে সাধারণ মানুষকে আমি বলবো যে আপনারা প্রার্থী দেখে ভোট দিবেন।
আপনার সৎ এবং যোগ্য, যে কোনো দলেরই হোক না কেন। আমি বিএনপি করে আমি চাইবো যে আপনারা বিএনপিকে ভোট দেন, বাট এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তা যে আমাদের গাংনী থানা বা আমাদের হোল বাংলাদেশ সব জায়গায় জুলাই রেভলিউশনে যে রক্ত দিয়েছে তাদের রক্তটাকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, সৎ যোগ্য নেতৃত্ব ছাড়া কোনো কিছু করতে পারবো না। তা আমি আমার জনগণকে, দেশের মানুষকে বলবো, আপনার সৎ নেতৃত্ব দেখে ভোটটা দেন, এই ভোটটা নষ্ট করেন না। একটা সুন্দর সমাজ তৈরি করেন, সুন্দর পার্লামেন্ট তৈরি করেন, যেখানে আমরা অনেক কিছু আশা করতে পারি। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই। আপনি মনে করেন একটা মেশিনের মধ্যে একটা আপনি তুলা দিবেন, যদি ইজিপশিয়ান কটনটা দেন তাহলে ফিনিশিংটা পাবেন কি ফেব্রিক্সটা ভালো ফেব্রিক্স পাবেন, ইনপুট দিলে আউটপুটটা ভালো পাবেন, তাই না? একটা মেশিনের মধ্যে ভালো তুলা দেন, ফেব্রিক্সটা ভালো জিনিস পাবেন। যদি আপনি ইনপুটটা খারাপ দেন তাহলে ভালো জিনিসটা পেতে পারেন না। তো রাজু, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক সময় দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি এবং আমি আপনার ভালো চাই। ইউ শুড গো অ্যাহেড উইথ দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, virtualjournalbd.com এর সাথে থাকবেন এবং আপডেট